দেখুন, আপনি দারুণ কথা বলেছেন। এই কথাটা আপনি একটা জজকে প্রশ্ন করুন না, আমাকে করছেন কেন? আমি তো জজ নই। তাহলে আপনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন কেন? বিচার ব্যবস্থা তো কুলসিত হয়ে যাবে। আপনি যে বলছেন এখনও মামলা চলছে, মানে যেভাবে আপনার টানটা দেখলাম, তাহলে জজেরা কাজ করছে না। যারা 2011 সালের আগে বার্ধক্য ভাতা পেত তাদেরকে এখন মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা কেটে দিয়েছে। রক্তপাত প্রাণহানি চাই না, রক্তদানই ভাঙনের পরিচয়। জনগণ সেটা দেখে নিন যে রক্তদান মহোৎসবের আজকে 10 দিন সমাপ্তি অনুষ্ঠানে আসলাম আমরা। দেখুন, খোঁজ নিয়ে প্রায় 3300-এর ওপরে মানুষ 10 দিন ধরে রক্ত দিয়েছে। এটা প্রমাণ করে দিচ্ছে ভাঙরবাসী রক্তপাত প্রাণহানি চাই না, রক্তদানই মানুষ ভাঙরের পরিচয় হোক, এটাই ভাঙরবাসী চায়। এই বোমগুলি পিস্তল এইসবের রাজনীতি ভাঙরবাসী চায় না। আজকে যেমন দেখলাম যে বিকাশ রঞ্জন বাবু এসছে এই জায়গায়, প্রচুর লোকের সমাগম ছিল এবং আপনারা যে অভিযোগ করছেন যে শাসক দলের লোকেরা বাধা দিচ্ছে, যে জায়গাগুলো বাধা দিচ্ছে সেই জায়গায় এরকম বিশিষ্ট একজন আইনজীবী আনলে ভালো হতো। সেটা আপনি আমাদেরকে শিখিয়ে দেবেন কোথায় আইনজীবী লাগবে? আইনজীবীকে আনলেই সমাধান হয়ে যাওয়ার ব্যাপার না। আইনজীবীকে দিয়ে কোর্টে লড়াই নেবো। কাদেরকে কোথায় ওষুধ দিতে হবে সেটা আমরা জানি। কি বলবেন এই 10 দিন ধরে যে রক্তদান শিবির ভাঙড়ে হলো, মানুষদের কি জানাবেন? সাধারণ মানুষকে আমাকে জানাতে হবে না, ভাঙড়ের মানুষ সারা রাজ্যের মানুষকে জানিয়ে দিচ্ছে যে ভাঙড়বাসী রক্তপাত প্রাণহানি চাই না, রক্তদানই ভাঙড়ের পরিচয়। আগামীকাল বিকাশ ভবনে বৈঠক ছিল চাকরি প্রার্থীদের সঙ্গে। চাকরি প্রার্থী 1 ফেব্রুয়ারি ডেডলাইন বেঁধে দিয়েছে যে তাদের নিয়োগ দিতে হবে। দেখুন, আমি 1000 দিনের দিনে যখন একজন মহিলা তার চুলকে মুন্ডন করলেন, তিনি ন্যাড়া হলে তারপরে সারা রাজ্য থেকে রে করে উঠেছিল। ফলে শাসক তড়িঘড়ি একটা ক্ষোভকে প্রশমিত করার জন্য বললেন বসবো। আমি আবারও বলছি, আমি চাই এটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়ে যাক। আমি চাই না নোংরা রাজনীতি করে ওরা দীর্ঘদিন আন্দোলন করুক, কিন্তু আমি আশার আলো দেখতে পাচ্ছি না। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আপনি সবাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দির শিলান্যাস করছে, আরেকদিকে দেখছি দীঘাতে পুরীর জগন্নাথের আদলে আমাদের রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে। কি বলবেন? রাষ্ট্রের তো কাজ ওটা নয়, মন্দির মসজিদ তৈরি করা, ধর্মস্থান তৈরি করা রাষ্ট্রের কাজ নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের জনগণকে মুখে আহার তুলে দেওয়া। ক্ষুধার সূচকে আমরা কোথায় 110-এর কাছাকাছি চলে গেছি, 125টা দেশের র্যাঙ্কিং। 2014-তে সম্ভবত 54তম ক্ষুধার সূচকে আমরা দেশের ছিলাম। এখন আমরা 111তম দিকে চলে যাচ্ছি। রাষ্ট্রের কাজটা হচ্ছে যেটা সাবজেক্ট সেটা ছেড়ে দিয়ে শুধু ধর্মের জিগির তুলে ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করার জন্য এই কাজগুলো করছে। কাজ হবে যারা খেতে পাচ্ছে না খাবার দেওয়া, যারা পড়াশোনা করছে তাদের শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা, পড়াশোনার শেষে যাতে চাকরি পায় তার ব্যবস্থা করা, আমরা যারা বিভিন্ন সেক্টরে আছি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। সেটা রাষ্ট্র না কাজ করে মন্দির মসজিদ গির্জা এই ধরনের তৈরি করতে ব্যস্ত। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমাদের রাজনৈতিক হওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে একটি জাতি গর্বের ধর্ম গর্বের রাজনীতি কিন্তু তৈরি। এইটাই তো বলছি, ভারতবর্ষে যে ডেমোক্রেসি, গণতন্ত্র, যে ধর্মনিরপেক্ষতার কথা বলে, যে সমাজতন্ত্রের কথা বলে, আর যে বিষয়গুলোর কথা উল্লেখ আছে সেগুলোকে বাদ দিয়ে একটা বিশেষ ধর্মকে টার্গেট করে ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে একটা কথা বলবো, একটা বিশেষ ধর্মের মানুষ টার্গেট হচ্ছে না। সারা ভারতবর্ষে যারা আছি আমরা, যারা দিন আনে দিন খাই, যারা খেটে খাই, তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আমরা 19শে বিধানসভা পরেই দেখলাম যে কাশ্মীরে 70 ধারা তুলে দেওয়া হয়েছিল। কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করছে যে 24শে যদি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের সংবিধান পরিবর্তন করতে পারে। নরেন্দ্র মোদী সরকারকে আসতে দেবো না আমরা। আশঙ্কা করে ঘরে বসে থাকলে তো হবে না। নরেন্দ্র মোদী সরকারকে অর্থাৎ বিজেপিকে হারাতে হবে। বিজেপিকে হারানোর জন্য সেই ভোটটা বিজেপির বিরুদ্ধে দিতে হবে। এবার বিজেপিকে বিরুদ্ধে জিতে গিয়ে কাকে দিয়ে হারাতে চাইছে? তৃণমূলকে দিয়ে। তৃণমূলে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। ওদেরকে প্রতিহত করুন। সারা দেশের মানুষ যারা এই তৃণমূলের মতো বিজেপিকে বকলমে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে ভোটটা দিলে, আর বিজেপির বিরুদ্ধে ভোটটা দিলে নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসবে না। আপনি বলছেন যে বিজেপিকে ক্ষমতায় আসতে দেবেন না, অথচ বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ইন্ডিয়া একটা জোট হয়েছে। সেই জোটকে আপনি সমর্থন? ইন্ডিয়া জোটের মধ্যে কারা আছে? বিজেপিকে কেন আসতে দিচ্ছে? সংবিধানের একে মান্যতা দিচ্ছে না, মানুষের ফ্রিডম অফ স্পিচের ওপরে আঘাত দিচ্ছে, আমার ধর্মচরণের উপরে আঘাত দিচ্ছে, আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আঘাত দিচ্ছে, আমি জল জমি জঙ্গলের আমার অধিকার সেটা কেড়ে নিচ্ছে। এই কারণেই তো এক কথায় বিজেপির দ্বারাই দেশটা পিছিয়ে যাচ্ছে। এই জন্য তাই কাকে দিয়ে লড়াই করব আমি? যার দ্বারাই রাজ্য পিছিয়ে যাচ্ছে তাকে দিয়ে আবার বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়? কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় এটা জানি, কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে দূরে সরানো যায় না। এটা দুর্গন্ধযুক্ত দল একটা হয়ে গেছে।
এদেরকে নিয়ে কীভাবে ভাবছে? এরা থাকলে আমরা থাকবো না বলেছি। আমি তো INDIA জোটের বিরোধিতা করিনি একবারের জন্য, কিন্তু ওই জোটে এমন কিছু দল আছে যারা ধর্মনিরপেক্ষতা নিয়ে তাদের প্রশ্ন থেকে যায়, যাদের গণতন্ত্র পরিবেশনকে যারা কুক্ষিগত করতে চায়, যারা ভুলন্ডিত করতে চায়, তারা ওই দলের মধ্যে আছে। সুতরাং সেই দলের মধ্যে আমরা সেই জোটে আমরা থাকছি না। হাইকোর্টের অনুমতিতে আন্দোলন করছিল চাকরি প্রার্থীরা নবান্নের সামনে, কিন্তু সেখানে পুলিশ গিয়ে বাধা দিচ্ছে। ডিএ সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চেতে। আমি দেখছিলাম পুলিশকে তো কাজে লাগিয়ে দলরাসে পরিণত করে গণতান্ত্রিক আন্দোলনকে ভুলন্ডিত করার চেষ্টা করছে। হাইকোর্টে কি যাওয়ার দরকার ছিল? পুলিশকে ইন্টিমেশন দিয়ে তো বসে যেতে পারতো, কিন্তু পুলিশ এটাকে রিফিউজ করেছে নিশ্চিতভাবে, হয়তো সেই জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। অথচ এগুলো হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের উপরে, এগুলো ফ্যাসিস্টদের চিন্তা ভাবনা। ফ্যাসিস্ট যারা হয় তাদের সবসময় কাজ হবে এই থেকে দমন পীড়ন করা, যেটা মমতা ব্যানার্জি সরকার করছে। আমরা নিয়ে আন্দোলন যারা করছে, সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছে, প্রত্যেকের লড়াইকে কুর্নিশ জানায়, তাদের পাশে আমরা আছি। আমরা চাই সরকারি কর্মচারীদের পর্যাপ্ত পরিমাণে ডিএর ব্যবস্থা করা হবে। এবার দেখছি লক্ষ্মী ভাণ্ডারেও দুর্নীতি। মহিষ্য দলের বাসিন্দা এক মহিলা জীবিত আছে, কিন্তু সরকারি খাতায় তাকে মৃত বলে ঘোষণা করেছে। এই ধরনের অনেক আছে, আপনারা ভাঙড়ে খোঁজ নিন তো। যারা 2011 সালের আগে বার্ধক্য ভাতা পেত, তাদেরকে এখন মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা কেটে দিয়েছে, অন্যজন হয়তো এগুলো তুলে খাচ্ছে। এই ধরনের দুর্নীতি অনেক জায়গায় আছে। আমি এক কথায় উত্তর দিই, যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি। তৃণমূল থাকবে আর দুর্নীতি হবে না, বস সেটা ভাববেন না। আপনার মাঝারাজি আমাদের যে 82 জন নমিনেশন নিয়ে যে মামলা হয়েছিল, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি, এবং আজকেও বিকাশ রঞ্জন বাবুকে জিজ্ঞাসা করেছিলাম। উনি বললো যে হ্যাঁ, এই কেসটা এখনও চলছে, পেন্ডিং আছে। কিন্তু আরাবুল সাহেব আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন যে নওশাদ সাহেব খবর রাখে না, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্র্যাকটিসে সব জিতে গেছে। সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে, ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে গিয়েছে। এখন আপনার স্বনামধন্য আইনজীবী বলে দিয়েছে উত্তর, যে কেসটা চলছে, লিস্ট অ্যাবলিশ হয়নি বা হেরে যায়নি। আমরা হারাবো ওদেরকে ডিভিশন বেঞ্চে। প্রয়োজন ওরা যদি সুপ্রিম কোর্টে যায়, আমরা সুপ্রিম কোর্টে যাব। কী বলবেন, আপনার এই ভাঙড় বিধানসভায় যে মাঝারাটি গ্রামে আপনি থাকেন, সেই রুটে একেবারে দেখা গিয়েছে যে পিচের রাস্তায় আর সঙ্গে সঙ্গে যে পিচ একটা বাচ্চা ছেলে তিনি কিন্তু তুলে নিয়ে খেলা করছে। কি বলবেন যে পিচ উঠে আসছে? দেখুন, কেমিক্যাল দিয়ে এত বিটুমিন যে সমস্ত কেমিক্যাল দেওয়ার কথা, এত কাটমানি চলছে, ফলে কি হচ্ছে, কোয়ালিটিটা, রাস্তার যে কোয়ালিটিটা ঠিকঠাক মেনটেন হচ্ছে না। এইটা দেখার দায়িত্ব যাদের শাসকে আছে, তারাই তো লুট করছে টাকাটা, কাটমানির ফল দেখতে হচ্ছে। গ্রামবাসী থেকে একজনা গিয়েছিল প্রতিবাদ করার জন্য বা বারণ করেছে, বলছে কেমিক্যাল দিতে বলেছে, বলে শওকত মোল্লার সঙ্গে বুঝে নিন, এখানে আমাদের সঙ্গে কোনো কথায় টেক্কা মারবে না। কথা হচ্ছে গ্রামবাসীদের ক্ষমতা আছে, রাইট আছে, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে সেখানে দাঁড়ানো, ভাই কী কাজ হচ্ছে, কাজের শিডিউলটা দাও, চাইতেই পারে, সেটা দিতে হবে কন্ট্রাক্টরকে, সেই মতো কাজ হচ্ছে কি গ্রামবাসীরা বুঝে নিতে পারে। ব্যাপারটা হচ্ছে এই জন্যই তো এরা আমাদের শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছিল পঞ্চায়েত ভোটে, যে আইএসএফ যদি শক্তিশালী হয়ে যায়, তারা এই যে লুট করে খাচ্ছে এটা খেতে পারবে না। সাধারণ মানুষরা বলছে শওকত মোল্লা ভাঙড়ের কে, তার সঙ্গে আমরা কি বোঝাবো? আপনি ঠিকাদার, আপনি আপনাদের শিডিউলটা দেখান, মানে শওকত মোল্লাকে। ওই জন্য বলছি ঐক্যবদ্ধ হয়ে গিয়ে, শওকত মোল্লা কোনো ফাংশনের মধ্যে পড়ছে না। ও যদি বলতো পূর্ত দপ্তর বা যে দপ্তরের মাধ্যমে হচ্ছে, সেই দপ্তরের মিনিস্টারকে ফোন করার কথা, সেটা মেনে নেওয়া যেত, কিন্তু শওকত মোল্লা কোনো ফাংশনের মধ্যে আসছে না। তো ঐক্যবদ্ধ গিয়ে দাঁড়ালেই কাজ বন্ধ হয়ে যাবে। কাজ বন্ধ আমি করার পক্ষে না, ওর শিডিউলটা দিয়ে দেবে। আমরা দেখলাম যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিল, তা নিয়ে একটা মামলা হয়, সে মামলা শুভেন্দু অধিকারী জিতেছিল। শুভেন্দু অধিকারী, সে মামলাটা এখনো চলছে। আপনি বলেছিলেন যে মামলার করে এই 82 জনের যে নমিনেশন হচ্ছে সেটার ফাইসালা হবে। দেখলাম যে বিধানসভা হয়ে গেছে, ফার্স্টের 26-এ বিধানসভা আসবে। তাহলে এই যে আপনার যে 82 জন তারা সার্টিফিকেট পায়নি, তারা কোনো রকম কাজ করতে পারছে না সেবামূলক, অথচ লাখের লস হচ্ছে সাধারণ মানুষ। তাহলে আপনি কি বলছেন, মামলা করবো না, মামলা তুলে নেবো? সেটা আমি বলছি না, আমি বলছি যে তাহলে আপনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন কেন? বিচার ব্যবস্থা তো কুলসিত হয়ে যাবে। আপনি যে বলছেন এখনও মামলা চলছে, মানে যেভাবে আপনার টানটা দেখলাম, তাহলে জজেরা কাজ করছে না, ওই কথা বলবেন না। আমি আপনাকে বলছি, আমরা আগে বলেছি, এখনও বলছি, আমি রিপিট করছি, আমাদের ক্ষমতা দখল স্বপ্ন নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটাই হচ্ছে আমাদের স্বপ্ন। তো আমরা ক্ষমতায় নাই বলে, ওই জায়গায় নাই বলে আমরা মানুষেরকে পরিষেবা দেবো না, এটা নয়। আমরা যেটুকু শিক্ষা আছে, অর্জন করতে পেরেছি, রাজনৈতিক জ্ঞান যতটুকু হয়েছে, তার দ্বারাই মেম্বার না হয়েও অনেক কাজ করা যায়। আমরা কন্টেস্টে আছি, আগামী দিনে সুযোগ পেলে আমরা কাজ করব। অন্যথায় এখনও ওই যেগুলো হচ্ছে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে অনেক যারা
জড়িবুটি হয়ে আছে সেগুলোকে সমাধানের চেষ্টা আমরা করছি। আপনি ভুল আমার কথাটা নিলেন। আমার কাছে কথা হলো যে যখন বিভিন্ন নরেন্দ্র মোদী আসবে কি একটা সভা করতে, তার জন্য তারপর অমিত শাহ এলো সভা করলেন, আপনারা দেখলেন খুব তাড়াতাড়ি এগুলো শুনানি হলো এবং ফাইসাল হয়ে গেল। আমার কাছে কথা হলো এই জনসেবামূলক কাজে তাহলে এইগুলো দেখুন, আপনি দারুণ কথা বলেছেন। এই কথাটা আপনি একটা জজকে প্রশ্ন করুন না, আমাকে করছেন কেন? আমি তো জজ নই, আমার হাতে তো ওই রাইটটা নয় যে আমি আগে ডেট আগে ফেলো পরে ফেলো বল, আমার তো নেই। তো যারা ওটা ফেলেন তাদেরকে প্রশ্ন করুন যে ঠিক কথা, আপনার প্রশ্নটা ভ্যালিড কোশ্চেন, আমি ইনভ্যালিড বলছি না। যে রাত্রে কোর্ট বসে যায়, অনেক ক্ষেত্রে দেখেছি VVIPL রাত্রে কোর্ট বসে যাচ্ছে, আর যেখানে জনগণের সাথে যেখানে সম্পৃক্ত সেখানে এত ডেট লং হচ্ছে। আমারও মনে হয় এটা আমি না উত্তর দিয়ে আপনি জজকে প্রশ্ন করবে, জজ উত্তর দিয়ে দেবে। ভাঙড় রক্তদান শিবির হলো কতটা যদি ডোনার হলে একটু জানতেন খুব ভালো হতো। ভাই গতকাল পর্যন্ত 3000 প্লাস ছিল, আজকে 450-500 মতো হয়েছে, এখনও এক্স্যাক্ট আমি তথ্য পাইনি। এটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেবো, প্রায় 3400-3500 কাছাকাছি হবে হয়তো। কী বলবেন সামনের বছরের থেকে তো এবারে একটু হ্যাঁ হয়েছে, গত বছরের থেকে এবছরের থেকে বেড়েছে, আরও বাড়বে আগামী দিনে, যতদিন যাচ্ছে আইএসএল ব্যাপ্তি ঘটছে। আপনার রেকর্ড আপনি ভাঙছেন, কিন্তু শাসক দল আমার কিছু করতে পারছে না। আমার রেকর্ড নয়, ভাঙড়বাসীর রেকর্ড, ভাঙড়বাসী আপনার ভাঙছে। নেতৃত্ব আমি রক্ত নয় ভাই, আমি ভাঙড়বাসী রক্ত দিচ্ছি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আমি শুধু একটু বলতে পারি, আমরা একটু এইগুলো ব্যবস্থা করে দিচ্ছি, স্টেজ ব্যানার, হ্যান ত্যান, বেড ফেড, এটা করে দিয়েছি। রক্ত তো ভাঙড়বাসী দিতে আসছে, ভাঙড়বাসীকে কোন নিজ জানান, ভাঙড়বাসীর মত নেন, ভাঙড়বাসীকে। ভাঙড়বাসী আপনাকে রক্ত দিচ্ছে কেন? শাসক দল তো 4000 টাকা কম্বল দিচ্ছে, সেখানে সেটা ভাঙড়বাসীকে জিজ্ঞাসা করুন, কোন চোর ডাকাতকে দেবে না, কোন চোর ডাকাতকে দেবে না ভালো মানুষের হাতে দেবে, তাহলে ওরাই বুঝে নেবে, ভাঙড়বাসী করবে। গেল বছরে একদিনে 2720, আর এবারে 10 দিন ধরে একটু সংখ্যা কম হয়ে গেল। না, ভেন্যু চেঞ্জ করা হচ্ছে তো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে, ভ্যারাইটিস টাইপ আমরা করছি, ভেরিয়াস টাইপ আমরা করছি। দেখুন, আমরা তো সেই অর্থে ওই বললো যে না কম্বল টম্বল দিয়ে, সেটা তো করিনি। আর দেখুন, এটা কম হয়েছে কি বেশি হয়েছে, শাসকের সাথে শাসককে বলুন আমরা 3000 দিলে শাসককে 6000 দিতে, তাহলে জানবো কম হয়েছে।